নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল দেখেই তোমরা আশা করছি অবশ্যই বুঝতে পেরে গেছো। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো এত দুর্নীতির অভিযোগ তারপরও তৃণমূল বা মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে হারানো এতটা কঠিন কেন? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা দরকার তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল কিভাবে? তো দেখো তোমরা সবাই জানো বা আমি আশা করছি তোমরা সবাই জানবে যে ৩৪ বছর ধরে সিপিএম কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল এবং সেই সময়ের মধ্যে তাদের নামে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। আর নানা রকম অপরাধমূলক ঘটনা আমরা দেখেছি সিপিএম এর আমলে। তাই মানুষ একটা পরিবর্তন চাইছিল। আর তারপরে সেই বিখ্যাত সিঙ্গুরের আন্দোলন হয়েছিল। আর সেই আন্দোলনের ফলেই মমতা ব্যানার্জি ক্ষমতায় তৃণমূল সরকার গঠন করেছিল এবং তৃণমূল ক্ষমতায় এসেছিল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম ৩৪ বছরে যতটা দুর্নীতি করেছিল তার চেয়েও বেশি দুর্নীতি তৃণমূল ১০ বছরের মধ্যে করে ফেলেছে এবং এর দুর্নীতির লিস্টটাও খুবই লম্বা। কিন্তু তা সত্ত্বেও প্রতিবার যখনই ভোট হয় আমরা দেখি তৃণমূল ভোটে বিপুল পরিমাণে জয়লাভ করে। তো কি জন্য জয়লাভ করে? এত দুর্নীতির অভিযোগ তাও মানুষ কেন তৃণমূলকে ভোট দিচ্ছে? এটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে যে তৃণমূল মানুষকে কিন্তু খুব সহজেই ভুল বুঝাতে পারে। যদি আমরা বর্তমান সময়ের দিকে নজর রাখি তাহলে দেখব এখন বর্তমানে এসআইআর চলছে। এই এসআইআরটা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে কি জন্য হচ্ছে? তার প্রধান কারণ হচ্ছে অবৈধ যারা ভোটার আছে তাদের নামকে বাদ দেওয়া, মৃত ভোটারদের নামকে বাদ দেওয়া, ইল্লিগাল বাংলাদেশী যারা ভোটার আছে তাদের নামকে বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। যার ফলে মানুষ যারা আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের ভারতবর্ষের নাগরিক তারাই যেন তাদের জনপ্রতিনিধিকে চিহ্নিত করতে পারে বা জেতাতে পারে। ঠিক আছে? কিন্তু তৃণমূল বা বাকি দলগুলো মানুষকে নানারকমভাবে ভয় দেখানোর চেষ্টা করছে এসআইআর নামে। স্পেশালি আমরা তৃণমূলকে যদি বলি, তো তৃণমূল দেখতে পাচ্ছি যে বলছে ঘুরপথে এনআরসি করা হচ্ছে, সিএএ করে নাগরিকত্ব বাদ দেওয়ার চেষ্টা করা, এরকম নানা রকম অভিযোগ তৃণমূল থেকে করা হচ্ছে এবং এরকমভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তো এটা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে তৃণমূলের এই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দাপটটা খুবই বেশি, যেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেই বা বিজেপির নেই। অন্যান্য রাজনৈতিক দল বলতে সিপিএম এর একসময় ৩৪ বছরের রাজত্বে যে দাপটটা ছিল তার চেয়েও বেশি দাপট এই ১০ বছরের রাজত্বে তৃণমূলের হয়ে গেছে। এটা একটা প্রধান কারণ। আর বিজেপি যতই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে বিজেপির এত মানুষ আছে, কিন্তু বাস্তবে বাস্তবে বুথ লেভেলে কিন্তু আমরা এত মানুষকে দেখতে পাই না। ঠিক আছে? তারা কিন্তু সক্রিয় রাজনীতিতে এতটা জড়িত নয়। সোশ্যাল মিডিয়ায় তারা অবশ্যই বলে যে ক্ষমতা পরিবর্তন দরকার, ক্ষমতা পরিবর্তন দরকার। কিন্তু বাস্তবে আমরা সেটা দেখতে পাই না। আর ২ নাম্বার যদি আমরা দেখি সেটা হচ্ছে মুসলিম ভোট। দেখো বিজেপি যতই মুসলিম ভোটকে আকৃষ্ট করার চেষ্টা করুক, কিন্তু মুসলিমরা ১ম থেকেই তৃণমূলকে বেশি ভরসা করে এসছে, বিশ্বাস করে এসছে, এখনো সেটা করে। এখন হয়তো কিছু পরিমাণ মুসলিম ভোট তৃণমূল থেকে ছিটকে গেছে। কিন্তু তা সত্ত্বেও একটা লার্জার ভোট বা একটা বড়সড় ভোটের পরিমাণ কিন্তু এখনো সেই তৃণমূলের দিকেই আছে। আর যত বিজেপি এখানে ক্ষমতায় আসার জন্য তার বল প্রয়োগ করছে, তত কিন্তু এই মুসলিম ভোটটা তৃণমূলকে বেশি করে ভোট দিচ্ছে। মমতা ব্যানার্জিও কিন্তু কোনমতেই একটুকুনো কি বলবো, একটুকুনো রাখেনি যে এই মুসলিম ভোটটা যাতে তার হাত থেকে দূরে সরে যায়। আমরা দেখেছি মমতা ব্যানার্জি মুসলিম ভোটটা পাওয়ার জন্য তাদেরকে তুষ্ট করার জন্য নানা রকম কার্যকলাপ করেছে। এখনো করে আসছে। ঠিক আছে? এটা একটা কারণ হচ্ছে। তারপর যদি আমরা দেখি যে এই তৃণমূল কিন্তু এত দুর্নীতি করেছে। দেখো আমরা যদি দুর্নীতির লিস্টটা দেখি তাহলে কয়লা চুরি, বালি চুরি, নারদা, সারদা, গরু চুরি আর এখন লেটেস্ট হচ্ছে নিয়োগ দুর্নীতি। এই দুর্নীতির লিস্ট কিন্তু নেহাতই কম নয়। তারপরও কিন্তু মানুষ সেই তৃণমূলকেই চাইছে বা মমতা ব্যানার্জিকেই চাইছে। এর আরেকটা কারণ যদি আমরা দেখি যে বিজেপির কিন্তু একটা কোনো মুখ নেই। আমাদের পশ্চিমবঙ্গে যদি ভোট হয় আমরা প্রতিবারে দেখেছি কোনো একটা মুখের উপর ভিত্তি করে হয়। বিজেপি সেখানে আমাদের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদির মুখের উপর ভিত্তি করে ভোট করার চেষ্টা করেছে। তাতে তারা অনেকটা সফলও হয়েছে। একসময় যেখানে তাদের ২ টো বা ৩ টে সিট ছিল, সেখান থেকে ৭৭ টা সিটে তারা পৌঁছে গিয়েছে। কিন্তু তা হলেও পশ্চিমবঙ্গের এমন কোনো বিজেপি নেতা তৈরি করতে পারেনি যে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে মুখ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, অনেকেই বলতে পারে শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। হ্যাঁ, সেটা অবশ্যই যোগ্য। কিন্তু আমাদের এটা ভুলে যাওয়া একদম উচিত নয় যে এই শুভেন্দু অধিকারীর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই তৃণমূল থেকে এসছে। সেই সিঙ্গুর আন্দোলন সেখানে কিন্তু এই শুভেন্দু অধিকারী ছিলেন। এখন তিনি বিজেপিতে এসছেন। কিন্তু এইজন্য অনেক মানুষ হয়তো শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তাছাড়া যদি বিজেপির বাকি সমস্ত নেতাদের কথা বলি, দিলীপ ঘোষ, যিনি একসময় একটা বিজেপির উপর প্রাসঙ্গিক নেতা ছিলেন। এখন কিন্তু নানা কারণে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা কোণঠাসা হয়ে গেছেন।
তাছাড়াও তথাগত রায় তিনিও কিন্তু এখন আর তেমনভাবে নেই। রাহুল সিনহা একটা সময় এসেছিলেন সভাপতি হয়ে, তিনিও নেই। শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু মুখ হবার জন্য যথেষ্ট নয়। এইজন্য আমরা দেখছি যে তৃণমূলের কাছে একটা মুখ আছে মমতা ব্যানার্জী। তাদের দলের সর্বসর্বা হচ্ছে মমতা ব্যানার্জী এবং তার মুখ নিয়েই তৃণমূল পশ্চিমবঙ্গে এতদিন ধরে জিতে আসছে। সেইরকম মুখ কোনো পশ্চিমবঙ্গে বিজেপির জন্য নেই। ঠিক আছে? আর যদি আমরা দেখি যে ভোট যে হয়, এই ভোটের মধ্যে যে বিজেপি একটা হিন্দুত্ববাদী দল বলে সবাই জানে। কিন্তু হিন্দুত্ববাদী দল হলেও বিজেপিকে সব মানুষ কিন্তু সব হিন্দুরা কিন্তু ভোট দেয় না। এই হিন্দু ভোটটা ভাগ হয়ে যায়। কিছুটা সিপিএম এর দিকে চলে যায়, কিছুটা তৃণমূলের দিকে চলে যায়, আর বাকিরা বিজেপির দিকে আসে। কিন্তু মুসলিম ভোটটা আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো পুরো মুসলিম ভোটটাই কিছুটা অংশ ছেড়ে দিয়ে পুরো মুসলিম ভোটটাই তৃণমূলের দিকে আসে। ঠিক আছে? এইজন্য মমতা ব্যানার্জী একদিন বলেছিলেন, "এরা হচ্ছে দুধেল গাই। যারা আমাকে ভোট দেয় তাদের জন্য কেন কাজ করব না?" এইজন্য কিন্তু তিনি বলেছিলেন। আর এই এই মানে গণিতেই তারা কিন্তু জিতে আসছে। সেইজন্য তারা এই মুসলিম ভোটটাকে কোনোভাবে হারাতে চায় না। তাই মুসলিমদের নানা রকম কথা বুঝিয়ে বিজেপির বিরুদ্ধে নানা রকম কথা বুঝিয়ে তাদেরকে ভোটটিকে তারা একত্রিত করে রেখেছে। আর বিজেপির কাছে একটা হিন্দুত্ববাদী তকমা থাকার জন্য মুসলিম ভোটটা টানা এতটা সহজ হচ্ছে না। বিজেপি কিন্তু চেষ্টা করে তা নয়। অনেক চেষ্টা করছে। তারা সভাপতি এখনো চেষ্টা করছে এই মুসলিম ভোটটাকে নিজেদের দিকে আনার জন্য। কিন্তু এতে তারা কতটা সফল হবে সেটা ২০২৬ এ ভোটে বোঝা যাবে। কিন্তু মনে হয় না যে খুব বেশি সফল হবে। আর এই হিন্দু ভোটটা তারা একত্রিত করার ১ম থেকেই চেষ্টা করছে, অনেকটা একত্রিত করেছে। কিন্তু পুরোপুরি করতে পারেনি। কিছুটা সিপিএম এর দিকে চলে যাচ্ছে, কিছুটা চলে যাচ্ছে তৃণমূলের দিকে। দেখো সিপিএম এর মানুষেরা বিজেপিকে ভোট দিয়েছিল। ২০২১ সালে যখন নির্বাচন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে সিপিএম এ যারা ভোট দেয় তারা বুঝতে পেরেছিল যে কংগ্রেসের বা বামফ্রন্টের যে দলগুলো আছে তারা কিন্তু কোনো মতেই ক্ষমতায় আসতে পারবে না। তাদের কাছে একটাই ক্ষমতায় যে পাল্টানোর জন্য অপশন পাচ্ছিল সেটা ছিল বিজেপি। তাই তারা বিজেপিকে ভোট দিয়েছিল। এখনো আমরা দেখতে পাবো শ্রমিক ভট্টাচার্যের মুখে তিনি কিন্তু বলেন যে এই সিপিএমকে ভাবা দরকার যে যদি ক্ষমতা সত্যি পরিবর্তন করতে চায় বিজেপিকে যেন তারা ভোট দেয়। কারণ ২০২১ সালে সিপিএম এর অনেকটা ভোট কিন্তু বিজেপি পেয়েছিল। কিন্তু এবারে সেটা কিন্তু হওয়ার চান্সটা অনেকটা কমে যাচ্ছে। তার কারণ আমরা কি দেখতে পাচ্ছি? সিপিএম এবং তৃণমূলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভিতরে। যেটা কিন্তু বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে এরা একে অপরের অনেক কিছু কথা বলছে। কিন্তু ভিতরে আমরা দেখতে পাচ্ছি যেটা নিয়ে তৃণমূল আন্দোলন করছে সেটা নিয়ে কিন্তু সিপিএম ও আন্দোলন করছে। তো এটা একটা এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভিতরে হয়তো হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। তাই আমি তোমার সাথে শেয়ার করলাম। এটাও একটা কারণ যে বিজেপি কেন পশ্চিমবঙ্গে ক্ষমতা পাল্টাতে পারছে না। এরপর যদি দেখা যায় তো দেখতে পাবো আমরা যে এই যে তৃণমূল কি করছে গ্ল্যামার ওয়ার্ল্ডকেও কিন্তু তাদের রাজনীতিতে নিয়ে এসছে। যেমন মিমি হোক, তার সাথে নুসরাত হোক বা বাকি যারা অভিনেতা আছে দেব হোক, সোহম হোক, এদিকে এনে এরা একটা ভোট জেতার চেষ্টা করছে এবং তাতে সফলও হচ্ছে। তার উপরে সবচেয়ে উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাতা। ঠিক আছে? পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চালু করেছে লক্ষ্মীর ভান্ডার। এর ফলে লক্ষ কোটি যে সমস্ত মহিলারা আছে তাদের ভোটটা খুব সহজে মমতা ব্যানার্জি পেয়ে যাচ্ছেন। দেখো এখানে আমরা এটা অবশ্যই বলতে হবে যে বিজেপিও বলেছে যে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। কিন্তু চালু করবে আর চালু করছে বা চলছে দুটার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। তো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন আর এখানে বিজেপি বলছেন যে টাকা দেওয়া হবে যদি তারা ক্ষমতায় আসে। সেইজন্য মহিলাদের অনেকটা অংশই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের দিকে অবশ্যই চলে গেছে। দেখো এই জিনিসটা আমরা কিন্তু বিহারের ভোটেও দেখতে পেয়েছি। বিহারে যে ভোট হয়েছিল সেখানে নীতিশ কুমারকে প্রচুর মহিলারা ভোট দিয়েছিলেন। তার কারণ কি জানো? এই যে নীতিশ কুমার তিনি একটা সরকারি যোজনা চালু করেছেন যার ফলে মহিলাদের তিনি ১০,০০০ করে টাকা দিচ্ছেন। এর ফলে একটা অনেক বড় অংশের মহিলারাই নীতিশ কুমারকে ভোট করেছিল। ঠিক আছে? আর একটা অংশ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নীতিশ কুমার একটা মুখ বিহারের মধ্যে। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সেরকম কোনো মুখ নেই। ঠিক আছে? এটা আমাদের অবশ্যই দেখতে হবে। আর এই লক্ষ্মীর ভান্ডার এখন দেখো ৳১,০০০ করে দেওয়া হচ্ছে। কে বলতে পারে ২০২৬ এ ভোটের আগে সেটা ৳১৫০০ হয়ে যাবে না? হয়ে যেতেই পারে। এটা তো কোনো মানে অস্বীকার করার জায়গা নেই। যে এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে অনেকটাই সাহায্য করেছে ভোটে জিতার জন্য। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো তার সাথে যে সমস্ত পুজো অনুদান তৃণমূল দিচ্ছে। এই যে দুর্গাপূজার জন্য ৳১,০০,০০০ করে বা ৳১,১০,০০০ করে অনুদান দেওয়া হচ্ছে। এই সমস্ত টাকা দিয়ে বিভিন্ন ক্লাবে টাকা পয়সা দিয়ে এরা কিন্তু মানে মানুষকে নিজেদের হাতে রাখার একটা চেষ্টা করছে। আর তার সাথে আমরা দেখেছি তৃণমূল যত বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে তাদের যে সমস্ত গুন্ডা বাহিনী বা ক্রিমিনালাইজ একটা দল হয়ে যাচ্ছে তৃণমূল। কেন বলছি? কারণ এই তৃণমূলের আমলে আমরা নানা রকম দুর্নীতি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে আরো নানা রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূলের আমলে। মেয়েদের উপর অত্যাচার তো তৃণমূলের আমলে অনেকটাই বেড়ে গেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এরা কিন্তু ভোট লুটে তৃণমূলকে ব্যাপকভাবে সাহায্য করে। দেখো যখন
ভোটের রাজনীতি করা আর ভোটের দিনটা দুটো কিন্তু একদমই আলাদা। যদি আমরা ভালো করে দেখি যে সারা বছর একটা ভোটের রাজনীতি করা, ভোটের নিয়ে কথা বলা সেটা আলাদা। কিন্তু যবে ভোট হয় সেদিন বুথ লেভেলে কর্মী দরকার হয়। কারণ এই ভোটটা যাতে না লুণ্ঠিত হয়ে যায় বা এই ভোটটা যাতে না চুরি হয়ে যায় সেটা দেখার দায়িত্ব কর্মীদের। কিন্তু বিজেপির সেই কর্মীর ক্ষমতাটা নেই। এত কর্মী বিজেপির নেই। ঠিক আছে? মানে গ্রামে, গ্রামে যদি আমরা যাই তাহলে অনেক জায়গায় হয়তো দেখতে পাবো বিজেপির বুথ পর্যন্ত নেই। ঠিক আছে? সেখানে আমরা যদি ভালো করে দেখি সিপিএম এর যারা ৩৪ বছর ধরে ক্ষমতায় ছিল এখন ১০ বছর যে ক্ষমতা নেই, তারা কিন্তু আমরা সমস্ত গ্রামে, গ্রামে তাদের একটা বুথ দেখতে পাবোই। কিন্তু বিজেপির সব জায়গায় সেই বুথটা দেখতে পাবো না বা গ্রাস লেভেলে বিজেপির কর্মীদের একটা এতটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে? এটা একটা কারণ হচ্ছে বিভিন্ন গ্রাম সাইডে বা বিভিন্ন জায়গাতে অনেক জায়গায় ভোট কিন্তু লুট হয়ে যায়। সেটা আটকানো বিজেপির কাছে এখন ক্ষমতা নেই। সেইজন্য বিজেপি এখানে হারছে। এটাও একটা পয়েন্ট বলা যেতে পারে। তার সাথে আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই যে বিজেপি কিন্তু পুরোপুরিভাবে বাঙালিদের দল হয়ে উঠতে এখনো পারেনি। কারণ আমরা সাময়িক কালেই যদি দেখি যে উত্তরপ্রদেশে রাজা রামমোহন রায়কে নিয়ে একটি খারাপ টিপ্পনী করেছিল বিজেপিরই একজন নেতা। তারা যখন চাইছে পশ্চিমবঙ্গে ক্ষমতা পাল্টাতে, তাদের নেতাদের এই সমস্ত বেফাঁস মন্তব্য তৃণমূলকে অনেকটাই সাহায্য করে দিচ্ছে। আর এটার জন্যই তৃণমূল এখন যে তাদের নতুন অ্যা ইয়েতে শুরু করেছে সেটা হচ্ছে যে বাঙালিয়ানা। ঠিক আছে? বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাঙালিকে মারা হচ্ছে। আর বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। এই কথাটাই তৃণমূল এখন বারবার বলছে। কারণ তাদের ২০২৬ এর ভোটের জন্য এটা হচ্ছে একটা প্রধান লাইন। ঠিক আছে? এই লাইনটা তারা ইউজ করছে এবারে ভোটে জেতার জন্য। কিন্তু তার প্রতিপক্ষ হিসাবে বিজেপি যাই করুক তারা কিন্তু পুরোপুরিভাবে বাঙালিয়ানা বা পশ্চিমবঙ্গের দল হয়ে এখনো উঠতে পারেনি। এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। সেইজন্য মানুষ কিন্তু পুরোপুরিভাবে বিজেপিকে ভরসা করতে পারছে না। এই কারণেও তৃণমূল কিন্তু জিতে যাচ্ছে। এরপরে দেখবে যে এই যে দুর্নীতি, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল তার বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটির চেয়েও বেশি টাকা, ৩০ কেজির চেয়েও বেশি সোনা উদ্ধার হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি ভোটে কিন্তু তার সেরকম পরিবর্তন হচ্ছে না। আর অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা ক্ষোভও রয়েছে। এই যে ইডি বা সিবিআই এই যে এদের উপর জাজ করছে, তারা কিন্তু তাদেরকে ঠিকমতো শাস্তি দিতে পারছে না। তার সাথে, সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তৃণমূল থেকে কোনো মানুষ যখন বিজেপিতে আসছে, তার উপর যতই দুর্নীতির অভিযোগ থাকুক, তারা কিন্তু ওয়াশিং মেশিনের মতো সাফ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু তৃণমূল বারবার বলছে। আর এই কথাটা মানুষও কিন্তু বারবার দেখতে পাচ্ছে। ঠিক আছে? এই কারণেও মানুষের ভোটের একটা অনেক বড় অংশ তৃণমূলের দিকে যাচ্ছে। কারণ তারা বলছে যে তৃণমূলের মানুষরা তো বিজেপিতে যাচ্ছে। ক্ষমতায় তো আবার সেই তৃণমূলের মানুষগুলোই আসবে। তাহলে তৃণমূলেই থাকুক। এটা একটা প্রশ্ন কিন্তু গরিব মানুষের মনে বা মধ্যবিত্ত মানুষের মনে বা সাধারণ মানুষের মনে থেকেই যাচ্ছে। এইসব নানা কারণে আমার মনে হয় যে তৃণমূল এত দুর্নীতি করার পরেও বিজেপির গ্রাস লেভেলে জোট এত মজবুত নয়। তাদের প্রধান কোনো মুখ নেই। তারা দুর্নীতির সম্বন্ধে নানা রকম কথা বললেও তাদের যেসব কেন্দ্রীয় এজেন্সি আছে তারা কিন্তু সেটাকে রুখার জন্য সেরকম কিছু ব্যবস্থা নিচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এটাও বলাবলি করছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে ভিতরে একটা সেটিং রয়েছে। তারা উপরে যতই নিজেদের বিরোধী দল দেখাক, তারা কিন্তু ভিতরে একটা দিল্লির সাথে সেটিং মমতা ব্যানার্জির হয়ে আছে। এই কথাটাও আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হয়েছে। যেটা হচ্ছে পুলিশ। পুলিশ কিন্তু পুরোপুরি তৃণমূলের দিকে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা দেখব যে বিজেপির যদি কোনো তৃণমূলের জায়গাতে হামলা করে বা সেখানে যদি কোনো গন্ডগোল হয়, সেখানে পুলিশ কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি তৃণমূল যদি বিজেপির কোনো জায়গায় হামলা করে বা কোনো জায়গায় যদি তৃণমূলের থেকে কোনো মানে ঘটনার অভিযোগ আসে, সেখানে আমরা দেখব পুলিশ কিন্তু নিষ্ক্রিয় থাকে। তো এটাও আমরা বারবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ পুরোপুরি যে যারা সরকারি দল আছে, সেই সরকারি দলের হয়ে কাজ করছে এটাও আমরা অনেক জায়গায় অভিযোগ দেখতে পেয়েছি। তো এই সমস্ত কারণে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এত দুর্নীতির পরেও তৃণমূলকে হারানো, তৃণমূলকে হারিয়ে বিজেপির আসা বা অন্য কোনো দলের আসা এতটাই কঠিন। এই ১০ বছরে তারা তৃণমূল পশ্চিমবঙ্গের মধ্যে এমনভাবে তাদের রাজনীতিটাকে মানে পাঠিয়ে দিয়েছে যে তাদেরকে এই রাজনীতিতে ভেঙে এই রাজনীতিটাকে হারানো খুবই মুশকিল। এটি হারানোর জন্য বিজেপির একটা অবশ্যই মুখের প্রয়োজন আছে, যে মুখটাকে মানুষ ভরসা করবে। তার সাথে, সাথে বিজেপির যে সমস্ত কেন্দ্রীয় দল আছে তাদেরকে এই যে ইডি হোক, সিবিআই হোক বা অন্য যেকোনো দল হোক তাদেরকে কিন্তু স্বচ্ছভাবে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা এই বিজেপির উপর যে ওয়াশিং মেশিনের তকমাটা লেগেছে, এই তকমাটা তাদেরকে ঘুচাতে হবে। ঠিক আছে? তারপরে হয়তো আমার মনে হয় দেখতে পাবো কোনো না কোনো একটা সময় বিজেপি অবশ্যই ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে। দেখো, এটা কিন্তু মানে পৃথিবীর নিয়ম যদি আমরা বলি। কারণ আমরা দেখব যে একটা দল কিন্তু সারা জীবন
ক্ষমতায় থাকতে পারে না। তাদেরকে একবার না একবার ক্ষমতা থেকে সরতে হয়। যেমন সিপিএমকে সরতে হয়েছিল তেমন তৃণমূলকেও সরতে হবে। আর কেন্দ্রীয় ক্ষেত্রে যদি বলি যেমন বিজেপি এখন আছে, বিজেপিকেও অবশ্যই একদিন না একদিন সরতে হবে। কিন্তু এই পশ্চিমবঙ্গে যেটা খুবই আগে হয়ে যাওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে তৃণমূলের গ্রাস লেভেলটা খুবই শক্তিশালী। আর তৃণমূল এমনিতে মমতা ব্যানার্জিকে নিয়ে মানুষ অনেক হাসাহাসি করে, অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলে, তার ইংরেজি বলা নিয়েই হোক বা তার মন্তব্য নিয়েই হোক, তার কাজকর্ম নিয়েই হোক। কিন্তু তিনি যে একটা খুবই মানে খুবই কি বলবো ভালো কথায় যদি বলা হয় যে খুবই একটা চালাকিপূর্ণ নেত্রী। ঠিক আছে? খুবই চালাক তিনি। কারণ তিনি মানুষের সাথে কানেক্ট হতে জানেন। তিনি মানুষের সাথে কথাবার্তা কিভাবে বলতে হয় সেটা বুঝেন এবং সেইজন্য মানুষের সাথে কানেক্ট করতে পারেন বলেই তিনি এতদিন ক্ষমতায় রয়েছেন। এবার ২০২৬ এর ভোটে কি হবে সেটা ভবিষ্যতে বলতে পারে। কিন্তু এই ২০২৬ এর ভোটে তৃণমূলের হারা না হলেও হারার কাছাকাছি যাওয়ার একটা কিন্তু পর্যায় দেখতে পাওয়া যাচ্ছে। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি এত বছর পর তৃণমূলের মুসলিম ভোটে কিন্তু একটা দাগ পড়েছে। তার সাথে তৃণমূলের এই মমতা ব্যানার্জির উপর এখন মানুষ যথেষ্টই রেগে আছে তার কিছু নীতির জন্য এবং তার আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলো যত আস্তে বেরিয়ে পড়ছে, তত কিন্তু মমতা ব্যানার্জির দিকেও একটা সবার চোখে আঙুল হয়ে দেখা দিচ্ছে। ঠিক আছে? তো এই সমস্ত ঘটনা থেকে এটাই বিশ্লেষণ করা যায় এইসব কারণেই যে তৃণমূলকে হারানো পশ্চিমবঙ্গে এতটা কঠিন। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার যেটা মনে হলো যেটা আমি বিশ্লেষণ করলাম সেটা যদি তোমরা সাপোর্ট করো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, ভিডিওটা কমেন্ট করো আর এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।